বারবার দরকার। দেশের ব্যাংক খাত, পুঁজিবাজার, বন্ড মার্কেট সহ পুরো আর্থিক খাতকে কুলুষিত করার পেছনে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ব্যাংক খাতে খেলাপি ঋণের কারিগর হিসেবে উত্থান, ক্ষমতার অপব্যবহার করে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সর্বস্ব লুটে নিয়েছেন। জানা গেছে, শেয়ার বাজার ও ব্যাংক খাতে কেলেঙ্কারির মূল হোতাদের একজন হিসেবে গত 15 বছর ধরেই আলোচনায় ছিল সালমান এফ রহমানের নাম। তবে খাত দুটিতে সালমানের দৌরত্ব আরও অনেক আগে থেকেই। সালমান এফ রহমানকে ঋণ খেলাপির জনক হিসেবে আখ্যা দিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। সরকারি বেসরকারি 7টি ব্যাংক থেকে নামে বেনামে 36,865 কোটি টাকা ঋণ নিয়েছে তার প্রতিষ্ঠান। এর মধ্যে একটি ব্যাংক থেকেই নেওয়া হয়েছে 23,070 কোটি টাকা। পণ্য রপ্তানি করে টাকা দেশে না আনারও অভিযোগ রয়েছে তার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। গত 3 বছরে শেয়ার বাজার থেকে তুলেছেন 6,500 কোটি টাকা, আর অদৃশ্যভাবে হাতিয়ে নিয়েছেন আরও 20,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সবকিছু জেনে শুনেই এসব ঋণ অনুমোদন দিতে সহায়তা করেছেন। বেশ কয়েকটি ব্যাংকের ঋণ পুনর্তফসিল করার জন্য নীতিমালা পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে উঠে আসছে কারা জড়িত ছিল তার এসব অপকর্মে। নাম এসেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সাবেক সিকিউরিটিজ অ্যান্ড স্টক এক্সচেঞ্জ এর চেয়ারম্যান শিবলি রুবাইয়াত ও সরকারি বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের নাম। সরকারি বেসরকারি 7টি ব্যাংক থেকে সালমান এফ রহমান নিয়েছেন 37,000 কোটি টাকা। দেশের 4টি সরকারি ও 3টি বেসরকারি ব্যাংক থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ভ্যাক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর 36,865 কোটি টাকা ঋণ রয়েছে। চলতি বছরের 14 আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক থেকে ভ্যাক্সিমকো গ্রুপ একাই প্রায় 23,070 কোটি টাকা ঋণ নিয়েছে, যা সিঙ্গেল বারোয়ার এক্সপোজার লিমিটেডের চেয়েও বেশি। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোনালী ব্যাংকে 1,838 কোটি টাকা, রূপালী ব্যাংকে 965 কোটি টাকা, অগ্রণী ব্যাংকে 1,409 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংকে 2,952 কোটি টাকা, আইএফআইসি ব্যাংকে 6,031 কোটি টাকা ও এবি ব্যাংকে 605 কোটি টাকা ঋণ রয়েছে। তবে শুধু আইএফআইসি ব্যাংকই সালমান এফ রহমানের নামে বেনামে থাকা প্রতিষ্ঠানগুলোর ঋণের পরিমাণ প্রায় 11,000 কোটি টাকা। আইএফআইসি ব্যাংকের শীর্ষ ঋণ গ্রাহীতাদের মধ্যে রয়েছে শ্রীপুর টাউনশিপ লিমিটেডের ঋণের পরিমাণ 1,020 কোটি টাকা, সানস্টার বিজনেসের ঋণ 615 কোটি টাকা, ফর ইস্ট বিজনেসের ঋণ 614 কোটি টাকা, কসমস কমোডিসিট লিমিটেডের ঋণ 612 কোটি টাকা ও উত্তরা জুট ফাইবার্সের ঋণ 552 কোটি টাকা, অ্যাবসোলুট কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ঋণ 463 কোটি টাকা, অ্যাপোলো ট্রেন্ড ইন্টারন্যাশনাল লিমিটেডের ঋণ 455 কোটি টাকা, অলট্রন ট্রেন্ডিং লিমিটেডের ঋণ 449 কোটি টাকা ও নর্থস্টোন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ঋণ 421 কোটি টাকা। এছাড়াও আইএফআইসি ব্যাংক থেকে আসাদ ট্রেন্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে 426 কোটি টাকা ও সার্ভ কনস্ট্রাকশনের নামেও 400 কোটি টাকার বেশি ঋণ নেওয়া হয়েছে। সালমান এফ রহমানের 200 মেগাওয়াট তিস্তা সৌরবিদ্যুৎ প্রকল্পে $185 মিলিয়ন বিনিয়োগ করতে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমানুল ইসলামকে নির্দেশ দেন তৎকালীন অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার। তহবিল সংকটের বিষয়টি অর্থ সচিবকে জানালে পদত্যাগে বাধ্য হন ফরমানুল ইসলাম। পরবর্তীতে জায়কা তহবিল থেকে 100 কোটি টাকা পায় তিস্তা সৌর বিদ্যুৎ প্রকল্প। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছে, সব কোম্পানির সঙ্গে যুক্ত সালমান এফ রহমান। শেয়ার বাজার কারসাজিতেও সালমান এফ রহমানের নাম সবার আগে। বিভিন্ন নামে বেনামে বিভিন্ন কোম্পানির নাম দিয়ে তিনি শেয়ার কারসাজি করেছেন। বিভিন্ন সময় গঠিত তদন্ত কমিটির রিপোর্টে তার নাম এলেও শাস্তির মুখোমুখি হতে হয়নি আওয়ামী লীগের এই প্রভাবশালী ব্যবসায়ী নেতাকে। সালমান এফ রহমানের কারসাজির একটি উদাহরণ জিএমজি এয়ারলাইন্স। 2010 সালে এই কোম্পানির নামে শেয়ার বিক্রি করে মানুষের কাছ থেকে প্রায় 400 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। পাশাপাশি সোনালী ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছে প্রায় 250 কোটি টাকা।
এই কোম্পানিতে বিনিয়োগে প্রলুব্ধ করতে তিনি কোম্পানির আর্থিক প্রতিবেদনে কারসাজি করে মুনাফা বাড়িয়ে দেখিয়েছেন। লোকসানি একটি কোম্পানিতে প্রায় ৮০ কোটি টাকা মুনাফা দেখানো হয়, কিন্তু বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা তুলে নেওয়ার পর কোম্পানি দৈন্যদশার চিত্র ফুটে ওঠে। শেষ পর্যন্ত কোম্পানি বন্ধ করে দেওয়া হয় এবং বিনিয়োগকারীরা একটি টাকাও ফেরত পাননি। ঋণের টাকাও ফেরত পায়নি সোনালী ব্যাংক। পরে সোনালী ব্যাংকের জিএমজি এয়ারলাইন্সের সম্পত্তি নিলামে বিক্রির উদ্যোগ নেয়, কিন্তু উচ্চ আদালতের আদেশে নিলাম স্থগিত করা হয়। ১৯৯০ সালে 4টি ডি ভেঞ্চারের মাধ্যমে প্রায় ১০০ কোটি টাকা তুলেছিলেন সালমান এফ রহমান। 10 বছর পর এই টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি দেননি। শেষ পর্যন্ত প্রায় 21 বছর পর এই টাকার আংশিক ফেরত দেওয়া হয়, সেটিও বড় অঙ্কের বন্ড ইস্যু করার সুবিধার্থে। ডি ভেঞ্চারে টাকা ফেরত না পায় মানুষ এই বিনিয়োগ মাধ্যম থেকে মুখ ফিরিয়ে নেয়। ফলে আর কোনো কোম্পানি ডি ভেঞ্চারের মাধ্যমে টাকা তোলার পরিকল্পনাও করতে পারেনি। ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের কাছ থেকে সালমান এফ রহমানের টাকা তুলে নেয়ার সর্বশেষ মাধ্যম হচ্ছে বন্ড। 2021 সালে সুকুক বন্ড ইস্যু করার মাধ্যমে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৩,০০০ কোটি টাকা তুলে নিয়েছে বেক্সিমকো গ্রুপ। ব্যাংকগুলো সুকুক বন্ডে বিনিয়োগ করতে রাজি না হয় বাংলাদেশ ব্যাংক থেকে ও বিভিন্ন চাপ দিয়ে বিনিয়োগ করানো হয়। এই বন্ডে বিনিয়োগের জন্য সালমান এফ রহমান বিভিন্ন ব্যাংকের সার্কুলার পরিবর্তন করতে বাধ্য করেছিলেন। শুধু পুঁজিবাজারে বিনিয়োগের শর্তে 2020 সালে করোনাকালে প্রতিটি ব্যাংকে 200 কোটি টাকা করে সহায়তা দেওয়ার জন্য তহবিল গঠন করা হয়েছিল, কিন্তু ব্যাংকগুলোকে তিনি এই টাকা সুকুকে বিনিয়োগ করতে বাধ্য করেন। তখন বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার দিয়ে জানায় ব্যাংকগুলো এই টাকা সুকুক বন্ডেও বিনিয়োগ করতে পারবে। ব্যাংকগুলোর শেয়ার বিক্রি করে বন্ড কেনায় নেতিবাচক প্রভাব পড়ে পুঁজিবাজারে। প্রায় 6 মাসের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক প্রায় 1200 পয়েন্ট কমে যায়। সুকুকের পর আবারও 1000 কোটি টাকার একটি বন্ড ইস্যু করার অনুমতি দেওয়া হয় সালমান এফ রহমানের প্রতিষ্ঠানকে। শ্রীপুর টাউনশিপ লিমিটেডের নামে এই অর্থ তুলতে ব্যবহার করা হয় আইএফআইসি ব্যাংকে। আইএফআইসি আমার বন্ড নাম দিয়ে এই টাকা তোলা হয়, যেখানে ব্যাংকটি গ্যারান্টার হিসেবে কাজ করে। নিজের কোম্পানিকে সুবিধা দিতে আমানতকারীদের অর্থে চলা ব্যাংকটিকে ব্যবহার করে নিয়ে নানা সমালোচনার মধ্যে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনার কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বেক্সিমকোর বিরুদ্ধে। এছাড়া 1,500 কোটি টাকা তোলার জন্য জিরো কুপন ইস্যু করার অনুমতি দেওয়া হয় গত এপ্রিল মাসে। সালমান এফ রহমান রিমান্ডে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদে জানিয়েছেন শেয়ার বাজারের এসব কাজে তাকে সহায়তা করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড স্টক এক্সচেঞ্জ এর চেয়ারম্যান শিবলি রুবাইয়াত উল ইসলাম। এ ব্যাপারে তাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। এই বন্ড কিন্তু সালমান এফ রহমান আবারও বিভিন্ন ব্যাংকে চাপ প্রয়োগ করতে শুরু করেন। জানা গেছে 2010 সালে শেয়ার বাজার কারসাজি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে সালমান এফ রহমানের নাম। তখনকার অর্থমন্ত্রী আব্দুল মুহিতের কাছে 2011 সালে প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রভাব খাটিয়ে ওই সময়ে বেক্সিমকো ফার্মার প্রেফারেন্স শেয়ার পাস করিয়ে নেন তিনি। এই শেয়ারের মাধ্যমে প্রিমিয়াম সহ 410 কোটি টাকা সংগ্রহ করেন। একই সময় শাইনপুকুর সিরামিকের মাধ্যমে 286 কোটি এবং বেক্সিমকো টেক্সটাইলের মাধ্যমে 635 কোটি টাকা সংগ্রহ করেন। 2013 সালের আইএফআইসি ব্যাংকের টাকায় নেপালের লোকসানি প্রতিষ্ঠানের 10 টাকার শেয়ার 75 টাকায় কিনে নেন। এই প্রক্রিয়ায় সেখানে 125 কোটি টাকা পাচার করা হয়। 2011 সালে ভুয়া কাগজপত্রে আইএফআইসি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ার বাজার থেকে 1000 কোটি টাকা সংগ্রহ করেন। 1996 সালে শাইনপুকুর সিরামিক ও দোহা সিকিউরিটিজের কেলেঙ্কারি সংক্রান্ত মামলার আসামি সালমান এফ রহমান। মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। রূপালী ব্যাংকের শেয়ার থেকে হাতিয়ে নিয়েছেন 900 কোটি টাকা। 2006 সালের মাঝামাঝি সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক বিক্রির প্রক্রিয়া শুরু করে প্রাইভেটাইজেশন কমিশন। দরপত্রে অংশ নিয়ে সৌদি যুবরাজ প্রিন্স বন্দর বিন মোহাম্মদ আব্দুল রহমান আল সৌদ রূপালী ব্যাংককে 93 শেয়ারের জন্য $45 কোটি মূল্য প্রস্তাব করেন। বিক্রির গুঞ্জন শুরু না হতেই রূপালী ব্যাংকের প্রতিটি শেয়ার 400 টাকায় কেনেন সালমান এফ রহমান। পরবর্তীতে জানা যায় এই নামে কোনো সৌদি যুবরাজ নেই, অর্থাৎ এক ব্যক্তিকে ভুয়া সৌদি যুবরাজ সাজিয়ে রূপালী ব্যাংক কেনার নাটক সাজানো হয়। তখন রূপালী ব্যাংকের শেয়ারের দাম 3400 টাকায় উন্নত হয়। জালিয়াতির মাধ্যমে রূপালী ব্যাংকের শেয়ার থেকে 900 কোটি টাকা হাতিয়ে নেন সালমান। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।